ওকে, সো আজকে আমরা যেই কবিতাটা পড়তে চলেছি সেই কবিতাটার নাম হাউ ডু আই লাভ দি। যেটা লিখেছেন একজন ফেমাস ভিক্টোরিয়ান পোয়েট যার নাম এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। নাও, হাউ ডু আই লাভ দি is a famous sonnet written by Elizabeth Barrett Browning, which appears in her collection of sonnets from the Portuguese. এই যে কবিতাটা হাউ ডু আই লাভ দি, এই হাউ ডু আই লাভ দি কবিতাটা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর যেই ভলিউম থেকে, যেই কালেকশন থেকে নেওয়া হয়েছে সেই কালেকশনটার নাম সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, যেটা পাবলিশ হয়েছে 1850 সালে। এইটা একেবারে বেসিক ইনফরমেশন বাই দ্য ওয়ে। আমরা অ্যাবাউট দ্য অথরও এবারে আসবো। জাস্ট ইন টার্মস অফ ইউর এক্সাম, নিজের পরীক্ষার জন্য তোদেরকে এইটা মনে রাখতে হবে যে এই যে কবিতাটা হাউ ডু আই লাভ দি, এই কবিতাটা ইজ মোর পপুলার অ্যাজ সনেট নাম্বার 43। ঠিক আছে, এই সনেটটাকে বলা হয় সনেট নাম্বার 43, which is written by Elizabeth Barrett Browning। পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে এটা এলিজাবেথ ব্যারেটের কোন কালেকশনের ইনক্লুডেড আর কি, তো তখন তোকে বলতে হবে এইটা যেই কালেকশনে ইনক্লুডেড সেই কালেকশনটার নাম বা সেই বইটার নাম হচ্ছে সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, যেটা পাবলিশ হয়েছিল 1850 সালে। নাও লেটস টক অ্যাবাউট দ্য অথর। আমাদের যে লিখেছে কবিতাটা তার নাম কি বলেছিলাম? তার নাম আমি বলেছিলাম এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। 1806 সালে জন্ম এবং 1861 সালে মৃত্যু। যদিও এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং আমি যখন বলছি, ইউ শুড রিমেম্বার যে প্রথমে নামটা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ছিল না। তো প্রথম জীবনে এনার নাম এলিজাবেথ ব্যারেট, পরবর্তীকালে সেই এলিজাবেথ ব্যারেটই হয়ে যায় এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। কি করে হয় না হয় সেই সমস্ত স্টোরিটা আমি বলবো। আগে একটু এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সম্পর্কে নর্মালি পড়ি। She was a renowned English poet known for her impactful love story or love poetry, particularly sonnets from the Portuguese. আমাদের কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, উনি একজন রিনাউন্ড ইংলিশ পোয়েট। আমি আগে বলে রাখি, she was a Victorian poet। আচ্ছা, ভিক্টোরিয়ান পোয়েট কেন বলছি? ভিক্টোরিয়ান পোয়েট কথাটার মানে কি? দেখো, আমাদের যে ইংরেজি সাহিত্যের যে পিরিয়ডটা it started from 450 AD, 450 AD থেকে আমাদের ইংলিশ পিরিয়ড স্টার্ট হয়ে যাচ্ছে। ইট স্টার্টস ফ্রম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড এবং এখন এটা পোস্ট মডার্ন পিরিয়ড চলছে। তো ওই ফ্রম 450 AD থেকে এই 2024, এই যে এন্টায়ার সালগুলো, এগুলোকে ডিভাইডেড করা হয়েছে বিভিন্ন লিটারারি পিরিয়ডে। এবং এর মধ্যেই 1837 সাল থেকে 1901 সাল, from 1837 to 1901, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা কিন্তু ইংরেজি সাহিত্যে কি পিরিয়ড নামে পরিচিত? না, ভিক্টোরিয়ান পিরিয়ড নামে পরিচিত। এবারে কেন বলছি? বিকজ ইন দ্য ইয়ার 1837, 1837 সালে কুইন ভিক্টোরিয়া অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ ইংল্যান্ড। কুইন ভিক্টোরিয়া তিনি ইংল্যান্ডের রানী হচ্ছেন এবং এই 1837 সালটাকেই বলা হচ্ছে ইট ইজ মার্কড অ্যাজ দ্য বিগিনিং অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড ইন ইংল্যান্ড। তাই 1837 সালটাকে বলা হচ্ছে ইংল্যান্ডে ভিক্টোরিয়ান পিরিয়ডের শুরু, অ্যান্ড ইট গোজ আপ টু 1901 এবং 1901 সাল অব্দি এই পুরো সময়কালটাকে বলা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। আচ্ছা, তোরা বলতে পারবি ভিক্টোরিয়ান পিরিয়ডের আগে ফ্রম দ্য ইয়ার 1798 টু 1837, এই যে সময়কালটা 1798 থেকে 1837, এই সময়কালটাকে ইংরেজি সাহিত্যে কি পিরিয়ড বলা হয়? এই সময়টাকে বলা হয় রোম্যান্টিক পিরিয়ড। 1798 উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস রোম্যান্টিক পিরিয়ড স্টার্ট হচ্ছে এবং 1837 সাল অব্দি চলছে। ডিবেট হয় যে অনেকে বলে 1850 সাল অব্দি রোম্যান্টিক পিরিয়ড চলছে বিকজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1850 সাল অব্দি বাঁচছে। বাট আমরা দেখতে পাই যে 1837 সাল থেকেই লিটারেচার কিন্তু একটু অন্যদিকে এগোচ্ছে। তো যাই হোক, এলিজাবেথ ব্যারেট বা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার যে লেখালেখিগুলো, সেইগুলো কিন্তু আফটার 1837ই বেশি ফেমাস। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এলিজাবেথ ব্যারেটকে বা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংকে কি পোয়েট বলছি? আমরা বলছি শি ওয়াজ আ ভিক্টোরিয়ান পোয়েট, বিকজ তার লেখালেখিগুলো ওই 1837 অনওয়ার্ডস এই সময়টাতেই ফেমাস। যেমন আমাদের যে এই কবিতাটা, যেটা হাউ ডু আই লাভ দি, যে কবিতাটা, এই কবিতাটা যেই সময় পাবলিশ হয়েছে দেখ না, 1850, 1850 সাল। তো 1850 সাল কোন পিরিয়ডের মধ্যে পড়ছে? ইট ওয়াজ ডেফিনেটলি ভিক্টোরিয়ান পিরিয়ড, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই শি ইজ কল্ড আ ভিক্টোরিয়ান পোয়েট।
তো এলিজাবেথ ব্যারেট ওয়াজ আ ভিক্টোরিয়ান পোয়েট, যে নিজের এই কালেকশনটা সনেট ফ্রম দ্য পর্তুগিজ এটার জন্য খুব বিখ্যাত। ইনি নিজের আরো একটা কালেকশনের জন্য খুব বিখ্যাত, যেটার নাম অরোরা লাইফ। ঠিক আছে, ফেমিনিস্ট লিটারেচারের অন্যতম উদাহরণ হচ্ছে এনার এই অরোরা লাই। যাই হোক, আমাদের আজকে তো আর অরোরা লাই নেই, তো আমরা সেক্ষেত্রে সনেটস ফ্রম দ্য পর্তুগিজ থেকে একটা কবিতা পড়বো, উইচ ইজ হাউ ডু আই লাভ দি। এবার বলছে, বর্ন ইন ডারহ্যাম শি ফেসড ক্রনিক হেলথ ইস্যুস and lived a reclusive life until her romantic relationship with fellow poet Robert Browning transformed her. দেখো, বলছে যে she was born in Durham. কোথায় জন্মগ্রহণ করছে? Durham বলে একটা জায়গা, which is in England. And she faced chronic health issues. ছোটবেলা থেকেই না প্রচন্ড পরিমাণে অসুস্থ। অ্যাকচুয়ালি আমি বলি, সেটা হচ্ছে এলিজাবেথ ব্যারেট, যে এলিজাবেথ ব্যারেটের যে বাবা, তার 12টা সন্তান, এবং সেই 12টা সন্তানের মধ্যে সব থেকে বড় সন্তান হচ্ছেন আমাদের এই এলিজাবেথ ব্যারেট। এবারে এলিজাবেথ ব্যারেট ছোটবেলা থেকেই খুব ক্রনিক হেলথ ইস্যুসে ভুগছে। কি হেলথ ইস্যুস? শি সাফার্ড ফ্রম প্যালপিটেশন, শি সাফার্ড ফ্রম অ্যাংজাইটি। প্যালপিটেশনস ওই বুক ধরপড়ানি, anxiety attack, even ki she suffered from hypokalemic periodic paralysis. এটা হচ্ছে এক ধরনের প্যারালাইসিস যেটা টেম্পোরারি আসে, লাইক যখন প্যানিক অ্যাটাক হয়, হ্যাঁ, টেম্পোরারি কিছু সময়ের জন্য না মানুষের পুরো বডিটা প্যারালাইজড হয়ে যায়, দেন শি গেটস ব্যাক টু নর্মাল। তো এলিজাবেথ ব্যারেটের কিন্তু ছোটবেলাটা শারীরিকভাবে প্রচন্ড দুঃখদায়ক, বিকজ ছোটবেলা থেকেই প্রচন্ড রোগের মধ্যে তিনি বড় হচ্ছেন। অ্যান্ড শি লিভড আ রিক্লুসিভ লাইফ। এবারে রিক্লুসিভ লাইফ কথাটার মনে হচ্ছে একা একাই থাকতেন, এরকম রোগ ভোগ, হ্যাঁ, বাবাও খুব বেশি নজর দিত না, তো সেক্ষেত্রে সেই জন্য না উনি একা একাই জীবন কাটাতেন। তাই হেলথের দিক থেকে একদম ভালো জীবন ছিল না। এবং তুই যদি বলিস মেন্টালিও কিন্তু খুব একটা সুখ তিনি পাননি নিজের প্রথম জীবনে, এলিজাবেথ ব্যারেট। আমি কেন বলছি? বিকজ এলিজাবেথ ব্যারেটের না দুটো ভাই ছিল, ঠিক আছে? একজন ভাইয়ের নাম স্যামুয়েল আর একজনের নাম এডওয়ার্ড। দুজনকেই ভালোবাসতো, বাট এডওয়ার্ডকে একটু বেশি ভালোবাসতো। তো এলিজাবেথ ব্যারেটের এই যে দুটো ভাই একই সালে 1840 দুটো ভাই মারা যাচ্ছে। স্যামুয়েল সে মারা যাচ্ছে জ্বর হয়ে, আর এডওয়ার্ড যে ভাই আছে সে মারা যাচ্ছে টর্কুই বলে একটা জায়গা আছে, সেখানে সমুদ্র যাত্রা করতে গিয়ে জলে ডুবে। তাহলে একই ইয়ারে দুটো ভাই যাদের দুজনকে খুব ভালোবাসতো, তারা দুজনেই মারা যাচ্ছে। ইভেন কি এডওয়ার্ডকে না এলিজাবেথ একটা নিকনেম দিয়েছিল, ওকে ব্রো বলে ডাকতো, ব্রো। হ্যাঁ, তো তুই দেখ এই মানুষটার জীবনের ট্র্যাজেডিটা দেখ। একে তো হেলথের একটা ক্রনিক হেলথ ইস্যুস, তার সাথে সাথে ভাই মারা যাচ্ছে, ফিজিক্যালি শি ওয়াজ নট ওয়েল, মেন্টালি শি ওয়াজ নট ওয়েল। ইভেন কি ডাক্তাররাও জবাব দিয়ে দিল, ডাক্তাররা বলল যে এলিজাবেথের জীবনের কোনো ভরসা নেই, আজকে রাতে বেঁচে আছে, কাল সকালে সূর্য দেখবে কিনা কোনো গ্যারান্টি নেই, এমন জীবন। এরপরে এইটা তো তার প্রথম জীবন, বাট শি ওয়াজ আ গুড রাইটার, ভালো লেখালেখি করতো। জীবন এত কষ্টে কাটছে, ফিজিক্যালি বল, মেন্টালি বল, ঠিক সেই সময়তে দেখ, দুঃখ না চিরকালীন থাকে না, সুখ আসে। এলিজাবেথের জীবনেও সুখ এলো। কি রূপে এলো? একটা চিঠি রূপে সুখ এলো প্রথমে। 10ই জানুয়ারি, 10th of January 1845, 1845 সাল, এলিজাবেথ ব্যারেট একটা চিঠি পেল। চিঠিটা লিখেছে যে একটা ব্যাংকারের ছেলে, যার নাম রবার্ট ব্রাউনিং। শুনেছি টুকটাক কবিতা লেখে। এলিজাবেথ ব্যারেট চিঠি খুলল, চিঠিতে লেখা, I love your verses with all my souls, Miss Barrett, dear Miss Barrett. একটা ছেলে, সে এলিজাবেথ ব্যারেটকে একটা চিঠি লিখেছে, ছেলেটার নাম রবার্ট ব্রাউনিং, এবং সেই চিঠিতে লেখা যে আপনার সমস্ত কবিতা আমি আমার হৃদয় দিয়ে ভালোবাসি, ডিয়ার, প্রিয় মিস ব্যারেট। খুব ইমপ্রেস হলো।
এলিজাবেথ ব্যারেট এই ছেলেটাকে চেনে, বিকজ এই ছেলেটাও লেখালেখি করে, দো হি ওয়াজ নট দ্যাট ফেমাস। এলিজাবেথ ব্যারেট তার চিঠির রিপ্লাই দিল রবার্টকে। রবার্ট আবার রিপ্লাই দিল, এলিজাবেথ আবার রিপ্লাই, রবার্ট আবার রিপ্লাই, এলিজাবেথ আবার রিপ্লাই। চিঠির আদান প্রদান শুরু হলো। 600 খানা চিঠি লেখা হয়ে গেল। এরপর পরের বছর 1846 এলিজাবেথ ব্যারেটকে বিয়ের প্রস্তাব দিল রবার্ট ব্রাউনিং। বিয়ের প্রস্তাব এলিজাবেথ ব্যারেট প্রত্যাখ্যান করে দিল। কেন প্রত্যাখ্যান করলো? রবার্টকে কি ভালো লাগে না এলিজাবেথের? অফকোর্স ভালো লাগে। প্রত্যাখ্যান করলো কারণ ডাক্তার যে জবাব দিয়ে দিয়েছে, ডাক্তার যে বলে দিয়েছে জীবনের কোনো গ্যারান্টি নেই, আজকে রাতে আছে কাল সকালের সূর্য যে নাই দেখতে পারে, তাহলে আমি কেন কারো জীবন খারাপ করব? কেন আমি রবার্টের জীবন নষ্ট করব? আমার তো জীবন শেষই হয়ে গেছে। ফিজিক্যালি আই এম নট ওয়েল, মেন্টালি আই এম নট ওয়েল, আই এম ব্রোকেন ফ্রম দ্য হার্ট। বাট রবার্ট তো হার মানার ছেলে নয়, রাইট? রবার্ট লেগে রইল। অবশেষে এলিজাবেথ ব্যারেট রাজি হলো ওই বছরই 1846। সেন্ট ম্যারিলিবন প্যারিশ চার্চ, সেই চার্চের নাম, যেই চার্চে রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেটকে বিয়ে করলো। এক রোববার ফুল ফ্যামিলি এলিজাবেথ ব্যারেটের অন্য এক চার্চে গেছে প্রে করতে, বিকজ রোববার ওদের কাছে হোলি ডে। কাকে নিয়ে যায়নি বলতো বাবা? এলিজাবেথ ব্যারেটকে নিয়ে যায়নি। সেই সুযোগে রবার্ট ব্রাউনিং আসবে, এসে তুলে নিয়ে যাবে এলিজাবেথ ব্যারেটকে, নিয়ে গিয়ে সেন্ট ম্যারিলিবন প্যারিশ চার্চ, ওই চার্চে বিয়ে করবে এলিজাবেথ ব্যারেটকে। এলিজাবেথ ব্যারেট বিকেম এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। আচ্ছা, বিয়ে করেই কিন্তু তুলে নিয়ে যাবে না, বিয়ে করে আবার তাকে বাপের বাড়িতে রেখে দিয়ে যাবে। পরের সপ্তাহে আসবে, এলিজাবেথ ব্যারেটকে একদম নিয়ে চলে যাবে ইতালি। সেইখানে গিয়ে বাস করা শুরু করবে ফ্লোরেন্সে, ইতালিতে ফ্লোরেন্সে গিয়ে এলিজাবেথ ব্যারেট অ্যান্ড রবার্ট ব্রাউনিং বাস করা শুরু করবে। এবং এরপরে বৈবাহিক জীবন। এই বৈবাহিক জীবনে এলিজাবেথ ব্যারেট রবার্টকে কত ভালোবেসেছে, কত ভালোবেসেছে, কত ভালোবেসেছে। সেই যে ভালোবাসা, সেই ভালোবাসার নিদর্শনই আমাদের এই কবিতাটা, হাউ ডু আই লাভ দি। লেখা কত সালে? 1850। বিয়ে হয়েছে 1846। বিয়ে হওয়ার 4 বছর পরে এই কবিতা পাবলিশ হচ্ছে। আমাদের ছেলেপুলেদের বিয়ে হওয়ার 6 মাস পরে প্রেম কমে যাচ্ছে, প্রেমিকাকে ভালো লাগছে না, প্রেমিকার প্রেমিককে, হাজবেন্ডকে ভালো লাগছে না ওয়াইফের। এদের তো ভালোবাসা কমছে না, বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। হ্যাঁ, না, এলিজাবেথ ব্যারেট সুস্থ হয়ে উঠল। যেই কাজ মেডিসিন করতে পারেনি, সেই কাজ ভালোবাসা করলো। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলো এলিজাবেথ ব্যারেট। রবার্ট ব্রাউনিং আর এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর একটা বাচ্চাও হলো। বাচ্চাটার নাম মনে রাখা খুব কঠিন, তাও যদি মনে রাখতে পারিস বলে রাখি, বাচ্চার নাম রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর বাবার নাম রবার্ট ব্রাউনিং, তারপরে রবার্ট ব্রাউনিং, দেন আবার রবার্ট ব্রাউনিং। হ্যাঁ, তবে এই বাচ্চার যে নিক নেমটা, ওটা খুব ফ্যাসিনেটিং, পেন। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে 1846 সাল, যেই সালে বিয়ে করলো, তার 4 বছর পরে সনেটস ফ্রম দ্য পর্তুগিজ পাবলিশ হচ্ছে। তাহলে এই যে কবিতাটা, এই কবিতাটা কিন্তু বিয়ের আগের ভালোবাসাকে নিয়ে নয়, বিয়ের পরের ভালোবাসাকে নিয়ে। বল, এত অব্দি বুঝতে পেরেছিস? কোনো প্রবলেম আছে? নেই তো? ওকে, এবারে আমরা সনেটস ফ্রম দ্য পর্তুগিজ নিয়ে একটুখানি জাস্ট পড়বো। বলছে, সনেটস ফ্রম দ্য পর্তুগিজ রিটেন বাই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কনসিস্টস অফ 44 সনেটস। এই যে বইটা, এই বইতে কতগুলো সনেট আছে? 44টা সনেট। আর এই সনেটটা সনেট নাম্বার 43। এইটা যেন মাথায় থাকে।
Composed between 1845 and 46, the collection was published in 1850. 1845-46 এই সময় বেশিরভাগ কবিতাগুলো লেখা, যদিও পাবলিশ হচ্ছে 1850 সালে, and is celebrated for its profound exploration of love. এবং প্রত্যেকটা কবিতা কি নিয়ে লেখা? প্রেম নিয়ে লেখা। এবং এই 44টা সনেটের মধ্যে সনেট নাম্বার 43 আজকে আমাদের পড়ার বিষয়। আমি একটু স্ট্রাকচার সম্পর্কে বলে দিই। সনেট নাম্বার 43, ইট ইজ আ পেট্রার্কান সনেট। আচ্ছা, পেট্রার্কান সনেট মানে দিস সনেট কনসিস্টস অফ 14 লাইনস। 14টা লাইন আছে এই সনেটে, and the 14 lines are divided into two parts. এই 14টা লাইন is divided into two parts. The first 8 lines of the sonnet is called an octave. প্রথম 8টা লাইন is called an octave. আচ্ছা, octave, OCTAVE, octave কে অনেক সময় মানুষে octet-ও বলে, octet। হ্যাঁ, so the first 8 lines of the Petrarchan sonnet is called an octave। তাহলে এই কবিতার প্রথম যে 8টা লাইন সেটা হচ্ছে octave। আর লাস্টের যে 6টা লাইন, সেই 6টা লাইনকে বলা হচ্ছে তোমার সেস্টেট, রাইট? আচ্ছা, একটা ফ্যাসিনেটিং বিষয় বলে রাখি, এই যে লাস্টের 6টা লাইন না, এই 6টা লাইনে কিন্তু তিনটে লাইনে বিভক্ত, এবং এই 3 লাইনের যে স্ট্যানজা, এটাকে বলা হয় টারসেট। কি বলা হয়? টারসেট। তাহলে দ্য সেস্টেট ইজ ডিভাইডেড ইনটু 2 স্ট্যানজাস অর 2 টারসেটস। আর এই যে কবিতাটা, এই কবিতার রাইম স্কিম যেমন আমরা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে পড়েছিলাম না, ABBA ABBA CD CD CD, আমরা তো মজা করে বলতাম আব্বা আব্বা CD CD CD। এই কবিতার কিন্তু রাইম স্কিম সেইটাই। দিস ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামেটার। ঠিক আছে, এই যে কবিতাটা, এই কবিতাটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। এবার আয়াম্বিক পেন্টামিটারে লেখা মানে 5টা মেট্রিক্যাল ফুট থাকবে, ঠিক আছে, এবং কটা সিলেবল থাকবে? 5টা মেট্রিক্যাল ফুট, এবং প্রতিটা ফুটে 2টো করে সিলেবল। তাহলে 2 × 5 = 10 সিলেবল। তাহলে প্রতিটা লাইনে 10টা করে সিলেবল থাকবে, এবং এই যে একটা করে ফুট, সেই ফুটের মধ্যে প্রথম সিলেবলটা হবে আনস্ট্রেস আর তারপরের সিলেবলটা হবে স্ট্রেস। এটাকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। তাহলে যদি কবিতাটার স্ট্রাকচার সম্পর্কে আসি, আমাকে বলতে হবে যে দিস ইজ আ পেট্রার্কান সনেট which has 14 lines divided into an octave and a sestet, and the sestet is divided into 2 tersets, and the rhyme scheme of the poem is ABBA ABBA CD CD CD, and each of the lines are written in iambic pentameter. প্রত্যেকটা লাইন কিন্তু iambic pentameter-এ লেখা। This is about the structure of the sonnet. I guess তোরা বুঝতে পেরেছিস। Now কবিতাতে চলে আসি এবার। কবিতার লাইন পড়ছি। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং লিখছেন রবার্ট ব্রাউনিং, বলছেন, How do I love thee? Let me count the ways. আমি তোমায় কতটা ভালোবাসি, কিভাবে ভালোবাসি। আচ্ছা, আজকে আমায় গুনতে দাও, আমি আজকে গুনি, মেজার করি। আচ্ছা, আমায় বল, ভালোবাসা কি মাপা যায়? আজকে আমার প্রেমিকা, মানে যেটা নেই আর কি, ইমাজিনারি, স্টিল ওয়েটিং ফর হার। তো আজকে আমার ইমাজিনারি প্রেমিকা যদি আমায় বলে তুমি আমায় কতটা ভালোবাসো, আমি আমার প্রেমিকাকে কি বলবো? আমি তোমায় এতটা ভালোবাসি, রাইট? ভালোবাসার পরিমাপ দিলাম, আমার ভালোবাসা এতটা। এলিজাবেথ ব্যারেট বলছে, হাউ ডু আই লাভ থি? তোমায় আমি কত ভালোবাসি। চলো, লেট মি কাউন্ট দ্য ওয়েস। আজকে গুনি। আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেডথ অ্যান্ড হাইট। আমি তোমায় ভালোবাসি ভালোবাসার শেষ গভীরতা, প্রস্থ ও উচ্চতা পর্যন্ত। আচ্ছা, ভালোবাসা তো মাপা যায় না। যদি ভালোবাসা মাপা যেত, তাহলে ভালোবাসার শেষ সীমানা যেটা হতো, শেষ উচ্চতা ভালোবাসার, শেষ গভীরতা ভালোবাসার, শেষ প্রস্থ ভালোবাসার যতটা হতো, আমি তোমাকে ততটা ভালোবাসি। যদিও ভালোবাসা মাপা যায় না, স্টিল যদি মাপা যেত, তাহলে ভালোবাসার শেষ গভীরতা, শেষ উচ্চতা, শেষ প্রস্থ, আমি ততটা তোমায় ভালোবাসি। I love thee to the depth and breadth and height, my soul
can reach when feeling out of sight. তোমায় যখন দেখি না, তুমি যখন চোখের কাছে থাকো না, তখন আমার সোল, আমার মন কি করে? তোমায় খোঁজে। আচ্ছা, মনের তো ক্ষমতা অসীম, তাই না? মন তো 1 সেকেন্ড এখান থেকে সূর্যে চলে যাবে, আমরা চোখ বন্ধ করলেই সূর্য দেখতে পাচ্ছি। তাহলে মনের কতটা স্পিড, মন কত দূর যেতে পারে। আমার মন যখন তুমি আমার কাছে থাকো না, যত দূর যেতে পারে ততটা আমার ভালোবাসার উচ্চতা, ততটা আমার ভালোবাসা যেতে পারে। তাহলে আমার যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা অসীম। যেমন মনের ট্রাভেল করার ক্ষমতা অসীম, আমার ভালোবাসাটা অসীম। For the ends of being an ideal grace, আমি তোমায় ভালোবাসি মানবতা এবং অনুগ্রহের শেষ বিন্দু পর্যন্ত। এর মানে কি? মানে এই যে আমি এখন বেঁচে আছি, আমার এক্সিস্টেন্স আছে, আমি তোমায় ভালোবাসি আমার এক্সিস্টেন্সের লাস্ট বিন্দু পর্যন্ত, অর্থাৎ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। এমন কি আইডিয়াল গ্রেস, একটা সময় কি হবে, আমার এই যে সোল, এই সোলটা আমার বডির মধ্যে আর ক্যাপচার্ড থাকবে না। এই সোলটা উইল ট্রান্সেন্ড মাই বডি, আমার বডি ছেড়ে চলে যাবে। আই উইল ফেস ডেথ, আই উইল বি ইন ফ্রন্ট অফ দ্য ডিভাইন, আমি ঈশ্বরের কাছে চলে যাব। আমার ভালোবাসা কিন্তু তখনও থাকবে। আমার ভালোবাসাটা ঠিক তেমনই যেমন আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি তোমাকেও ততটাই ভালোবাসি। আমার ভালোবাসাটা শুধুমাত্র আমার এই শ্বাস প্রশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের তো ভালোবাসার শেষ হয়তো জীবনের শেষ সীমা অবধি। ইনি বলছেন ইভেন অন দ্য আদার সাইড, ওপারেও, ওপারে মানে আমরা এখন এপারে, ওপারে যখন ওপারেও চলে যাব, যখন তার কাছেও চলে যাব, তারপরেও আই উইল লাভ দি, আমি তোমায় ভালোবাসবো। নাও I love thee to the level of every day's most quiet need. আমি তোমায় ভালোবাসি কেমন? আমার নিত্যদিনে যা কিছু দরকার হয় সেগুলো যেমন আমার প্রয়োজনীয়, আমার তোমাকে ভালোবাসাও ততটা প্রয়োজনীয়। আচ্ছা, নিত্যদিনে বাঁচার জন্য মানে প্রতিদিন বাঁচার জন্য আমাদের কিছু জিনিস তো দরকার হয়, খাদ্য, বাসস্থান, বস্ত্র, সেগুলোর যেমন প্রয়োজনীয়তা আছে বাঁচার জন্য, ততটাই প্রয়োজনীয় কে? ততটাই প্রয়োজনীয় নিত্যদিনে আমার বাঁচার জন্য যা কিছু প্রয়োজন, তার সাথে সাথে তুমিও ততটাই প্রয়োজন। বাঁচার জন্য আমার অক্সিজেন প্রয়োজন, তো অক্সিজেন আমার কাছে যতটা প্রয়োজনীয়, তুমিও ততটাই প্রয়োজনীয়। বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, আমি তোমায় ভালোবাসি দিনে এবং রাতে। অর্থাৎ দিন রাত কিছু ম্যাটারই করে না আমার কাছে। আই লাভ ইউ অল দ্য টাইম। আমার ভালোবাসা সর্বদা, সর্বত্র, সর্বসময় তোমার জন্য একই রকম, সে দিনে হোক or by the candlelight. Candlelight refers to night, মোমবাতির আলোয়। তাহলে আমি তোমায় ভালোবাসি আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতো, যেগুলো আমার প্রয়োজন। আমি তোমায় ভালোবাসি দিনেও, আমি তোমায় ভালোবাসি রাতেও। আমার ভালোবাসা কোনো সময় আবদ্ধ নয়, সর্বসময় আমি তোমায় ভালোবাসি। I love thee freely as men strive for right. আমি তোমায় ভালোবাসি স্বাধীনভাবে, যেভাবে মানুষ অধিকারের জন্য সংগ্রাম করে। আমার ভালোবাসা, আমার ভালোবাসায় তুমি পরাধীন নও। দেখো, বর্তমানে ভালোবাসায় মানুষ পরাধীন হয়ে যায়। কেন বলছি এই কথাটা? লাভ কামস উইথ কন্ডিশনস। আমি তোমায় ভালোবাসবো যদি তুমি আমাকে ভালোবাসো, আর তুমি যদি আমায় না ভালোবাসো, ভালোবাসার বদলে যদি আমি ভালোবাসা না পাই, তো ফির হামসে প্যার নেহি হো পায়েগা।
কিন্তু ইনি বলছেন আমি তোমায় যেমন ভাবে ভালোবাসি না, সেই ভালোবাসাটায় আমি তোমায় স্বাধীনতা দিয়েছি। আই লাভ ইউ ফ্রিলি, আমার ভালোবাসায় কোনো বাঁধন নেই। অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, যেমন মানুষ তার মৌলিক অধিকারের জন্য সংগ্রাম করে, আমার ভালোবাসাটাও তেমনই। আই লাভ দি পিওরলি অ্যাজ দে টার্ন ফ্রম প্রেইজ, আমি তোমায় ভালোবাসি নিঃস্বার্থ ভাবে। আমার যে ভালোবাসা, সেই ভালোবাসা পবিত্র, আমার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। দেখ, আমি যখন কাউকে ভালোবাসি, আমি চাই সে আমার ভালোবাসার একটু প্রশংসা করুক, আমার কোনো প্রশংসারও দরকার নেই। আমি যে ভালোবাসি সেই ভালোবাসার বদলে আমার ভালোবাসারও দরকার নেই। আমি যে ভালোবাসি সেই ভালোবাসার অ্যাকনলেজমেন্টেরও দরকার নেই। আমি চাই না তুমি বোঝো আমার ভালোবাসা, দরকার নেই। বাট স্টিল আই লাভ দি, আমি তারপরেও তোমাকেই ভালোবাসবো। ভালোবাসার বদলে ভালোবাসার দরকার নেই, ভালোবাসার বদলে প্রশংসার দরকার নেই। আমার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, আমার ভালোবাসা নিঃশর্ত ভালোবাসা। I love thee with the passion put to use in my old griefs and with my childhood faith. আমি তোমায় ভালোবাসি ততটুকু আবেগ দিয়ে যতটুকু আবেগ দেখানো যায়। আমি তোমায় ভালোবাসি ততটুকু আবেগ দিয়ে যতটুকু আবেগ আমি ব্যবহার করেছিলাম আমার অতীতের দুঃখগুলো ভোলাতে। আচ্ছা, অতীতের দুঃখ মানে কি? দুঃখ অতীতে শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, বাবা কনজারভেটিভ, বাবার অত্যাচার, বাবা কোনোদিন মানেনি রবার্ট ব্রাউনিংকে, এগুলো তো অতীতের দুঃখ। এই দুঃখগুলো ভোলাতে আমার যতটা আবেগ লেগেছিল, আজ আমার জীবনে সেই দুঃখগুলো নেই। তাই সেই আবেগটা আমি ব্যবহার করি কিসে? তোমায় ভালোবাসায়। তোমায় ভালোবাসতে ওই আবেগগুলো ব্যবহার করি আমি আজ। উইথ মাই চাইল্ডহুড ফেথ, আমি তোমায় ভালোবাসি শিশু সুলভ বিশ্বাসে। এর মানে আমার ভালোবাসায় কোনো সন্দেহ নেই। একটা ছোট শিশু সে কি কখনো সন্দেহ করে? সে সন্দেহ করে না। একটা ছোট শিশু সে ডাক্তার বাবুর কাছে যাচ্ছে, ডাক্তার বাবু বলছে, বাবু তুমি যদি ওষুধগুলো বরাবর খাও এক সপ্তাহ পরে আমার কাছে আসবে, আমি তোমাকে একটা ক্যাডবেরি দেবো। বাচ্চাটা প্রতিদিন সকাল বিকেল সন্ধে ওষুধ খাচ্ছে ঠিক টাইম করে, এই বিশ্বাসে যে ডাক্তারবাবু আমাকে একটা চকলেট দেবে। সে কি ডাক্তারবাবুকে সন্দেহ করে? করে না। ছোটবেলায় বাচ্চাদের মনে কোনো সন্দেহ থাকে না, তারা শক্তিমান 3 তলার ছাদ থেকে ঝাঁপ মেরেছে দেখে বাচ্চা ঝাঁপ মেরে দিচ্ছে, কারণ বাচ্চা বিশ্বাস করছে শক্তিমান আমায় বাঁচাতে আসবে। তাহলে ছোটবেলায় মনটা কত পবিত্র থাকে, শিশু সুলভ পবিত্র মন, যেমন মন আমার, শিশু সুলভ পবিত্র মন আমায় দেখেই বুঝতে পারছো। তেমন ভাবে এলিজাবেথ বলছে, আমি তোমায় ভালোবাসি আমার এই শিশু সুলভ পবিত্র মন নিয়ে। আমি তোমায় ভালোবাসি এমন ভালোবাসায় যেই ভালোবাসায় কোনো সন্দেহ নেই। শেখো প্রেমিকাকে সন্দেহ করে। ছি। I love thee with a love I seemed to lose. আমি তোমায় ভালোবাসি সেই ভালোবাসা দিয়ে যেই ভালোবাসা আমি হারিয়ে ফেলেছিলাম। কখন ভালোবাসা হারিয়ে ফেলেছিলাম মনে আছে? 1840 ভালোবাসার ভাই হারিয়ে ফেলেছিলাম। তো যেই ভালোবাসা আমি হারিয়ে ফেলেছিলাম, আজ সেই ভালোবাসার উপরে বিশ্বাস জেগেছে আমার পুনরায়। সেই ভালোবাসা দিয়ে আমি তোমায় ভালোবাসি। I love thee with a love I seem to lose with my lost saints. Saints, it can refer to God. এক সময় ঈশ্বরের প্রতি আমার আস্থা চলে গেছিল। হে ঈশ্বর, কেন আমার সাথে এমন করো তুমি? কেন আমাকে এত বেদনা দিয়েছো, শারীরিক বেদনা দিয়েছো? হে ঈশ্বর, কেন আমাকে এত মানসিক বেদনা দিয়েছো? একসময় ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, যে আস্থা চলে গেছিল, আজ তোমায় দেখে যেন সেই ভালোবাসা, সে আস্থা ফিরে এসেছে।
तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। এমনি এমনি গানটা এসছে। আমি তোমার মধ্যে কাকে দেখি? আমি তোমার মধ্যে ওই ঈশ্বরকে দেখি, যে ঈশ্বরের প্রতি ভালোবাসা আমার হারিয়ে গেছিল, আজ তোমাকে পেয়ে সেই ঈশ্বরের যে আস্থা, ঈশ্বরের প্রতি যে আস্থা হারিয়ে গেছিল, সেই আস্থা পুনরায় ফিরে পেয়েছি আমি তোমাকে পেয়ে। I love thee with the breath. আমি তোমায় ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা প্রশ্বাসে আমি তোমাকে ভালোবাসি। Smiles, tears of all my life. আমি তোমায় হাসিতেও ভালোবাসি, আমি তোমায় কান্নাতেও ভালোবাসি, আমি তোমায় সুখেও ভালোবাসি, আমি তোমায় দুঃখেও ভালোবাসি, এবং আমি আমার সমস্ত জীবন জুড়ে শুধু তোমাকেই ভালোবাসি। And এবং if God choose, যদি ভগবান চায়। এর আগের লাইনে আমি বললাম আমি আমার হাসি, কান্না, সুখ, দুঃখ, আমার জীবন জুড়ে শুধু তোমায় ভালোবাসি, এবং যদি ভগবান চায় I shall but love thee better after my death. যদি ঈশ্বর চায়, তাহলে এই জীবন কেন, এই জীবন যখন শেষ হয়ে যাবে, আমি তারপরেও শুধু তোমাকেই ভালোবাসব। This is how I love thee. এইভাবেই আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা শুধু জীবন জুড়ে নয়, মৃত্যুর পরেও আমার ভালোবাসা থাকবে। এলিজাবেথ ব্যারেট না মারা যাবে ইতালিতে। রবার্ট ব্রাউনিং নিজের ছেলেকে নিয়ে চলে আসবে, ইংল্যান্ডে ফেরত আসবে। এরপরে রবার্ট ব্রাউনিং অনেকবার ইটালি ভিজিট করেছে, কোনোদিন এলিজাবেথ ব্যারেটের গ্রেভে দেখতে যায়নি, গ্রেভটাকেও দেখতে যায়নি। সো দ্যাটস ইট। মানে এখানেই আমাদের কবিতা শেষ, আই গেস। হ্যাঁ, তোদের কবিতা ভালো লেগেছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।